কোটি কোটি টাকার ধন সম্পত্তি লুকিয়ে ছিল আমাদের দেশেই। আর সেই গুপ্তধনের হদিশ ছিল এক আরবি বইতে। আর সেই বইয়ের সন্ধান পান ভারতের এক প্রধানমন্ত্রী। আর তারপর খোঁজ চলল এবং পাওয়াও গেল ধন সম্পত্তি, কিন্তু পুরোটাই গোপনে। যদিও পরে সেই প্রধানমন্ত্রী স্বীকার করেছিলেন এই সম্পত্তি প্রাপ্তির কথা, কিন্তু যে পরিমাণ আসলে পাওয়ার কথা ছিল আর প্রধানমন্ত্রীর ভাষণ অনুযায়ী যা পাওয়া গেছে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কোন সম্পত্তি, কোন প্রধানমন্ত্রী, কোথায় গেল বাকি সম্পত্তি, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। 25শে জুন 1975 দেশের জরুরি অবস্থা জারি করে দিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সময়ে রাজনৈতিক পরিস্থিতি ছিল পুরোটাই টালমাটাল। বিরোধীদের বিক্ষোভ তখন চরম রূপ নিচ্ছে। ট্রেড ইউনিয়নগুলোর সৌজন্যে দেশের ভারী ও মাঝারি শিল্পগুলোতে তালা ঝুলতে শুরু করেছে। ভারত জুড়ে স্তব্ধ হয়ে গেল রেল। চূড়ান্ত এক নৈরাজ্যকর অবস্থা। দেশের রাজনৈতিক পরিস্থিতির খবর বা সরকারের বিন্দুমাত্র সমালোচনা করলেই সেনার হানা পড়তো সংবাদপত্রের অফিসগুলোতে। সম্পাদক, সাংবাদিক, বিরোধী রাজনৈতিক নেতা সবাইকে পুড়ে দেওয়া হচ্ছিল গারদে। এই সময় শুরু হয় এক মহাকাব্যের। তবে এর গোড়া ছিল মুঘল আমলে। ভারত সম্রাট আকবরের দরবারে ছিলেন নবরত্ন, তার মধ্যে অন্যতম ছিলেন বীরবল। এছাড়াও উল্লেখযোগ্য ছিলেন আব্দুল রহিম খানেখানা এবং রাজা মানসিং। নবরত্নের মধ্যে সবচেয়ে খাস ছিলেন রাজা মানসিং। একাধিক রাজপুত রাজত্বকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার পিছনে তার অবদান ছিল অপরিসীম। সম্রাট আকবরের সঙ্গে রাজা মানসিং এর একটা চুক্তি হয়েছিল, যতগুলো রাজপুত রাজ্য জয় হবে তার থেকে যা সোনা দানা হিরে জহরাত মিলবে তা রাজা মানসিং এর হাতে যাবে। এরপর একের পর এক রাজপুত রাজাদের হারিয়ে মুঘল সাম্রাজ্যের মানচিত্র বড় করতে থাকেন রাজা মানসিং। একবার সম্রাট আকবর রাজা মানসিংকে আফগানিস্তানে পাঠান। আকবরের ইচ্ছে ছিল মুঘল সাম্রাজ্য বিস্তার হোক আফগানিস্তানেও। রাজা মানসিং কাবুল যান, সেখানে বেশ কিছু ছোট গোষ্ঠীকে তিনি হারান। কিংবদন্তি রয়েছে সম্রাট আকবর মানসিংকে আফগানিস্তানে পাঠানোর আরো একটা কারণ ছিল, তা হলো বীরবলের মৃত্যুর বদলা নেওয়া। আফগানিস্তানে ইউসুফ জাহির নামে এক গোষ্ঠী ছিল। কিংবদন্তি রয়েছে যে বীরবলের মৃত্যুর জন্য এই গোষ্ঠীর নেতাই নাকি দায়ী। ইউসুফ জাহিরের গোষ্ঠীর উপর হামলা চালান মানসিং। সেই যুদ্ধে মারা যান ইউসুফ। আফগানিস্তানে বহু গোষ্ঠীকে হারিয়ে রাজা মানসিং ও তার সেনা বিপুল সোনা নিজের কবজায় নেন। কিছু ইতিহাসকরের দাবি, আফগানিস্তান থেকে যে পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল সেই খবর সম্রাট আকবরের কাছে দেওয়া হয়নি। আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া বিপুল সোনা আমেরের দুর্গে লুকিয়ে রাখেন রাজা মানসিং। এরপর বিষয়টা পুরো ধামাচাপা পড়ে যায়। বিষয়টা প্রথমবার চর্চায় আসে একটা আরবি ভাষার বইতে, যার নাম ছিল হফত তিলি সমাতে আম্বেরি, যার বাংলায় মানে দাঁড়ায় যে আম্বের দুর্গের গুপ্তধন। বইটা যখন প্রকাশ পায় তা কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বইয়ের ছত্রে ছত্রে আফগানিস্তান যুদ্ধের কথা লেখা ছিল এবং রাজা মানসিং সোনা নিয়ে কিভাবে হিন্দুস্তানে ফিরেছে তার পূর্ণ বিবরণ দেওয়া ছিল। বইটা যারাই পড়েছে তারা বিশ্বাস করতে শুরু করে এই কাহিনী সত্য, কোনো হাওয়ায় ছোড়া গল্প নয়। মুঘল সাম্রাজ্যের শেষ দিকে ইংরেজরা যখন ভারত শাসনের হাল ধরে তখনও এই বইয়ের প্রসঙ্গ ওঠে। ইংরেজরাও জয়গড় কেল্লায় কয়েক দফা খানা তল্লাশি শুরু করে, কিন্তু তাদের হাতে কিছুই আসেনি। ধীরে ধীরে ইংরেজ শাসন যায় এবং তারপরে ভারতের স্বাধীনতা আসে। দেশ স্বাধীন হওয়ার পরেও এই গুপ্তধনের চর্চা কিন্তু চলছিলই। আরবি বইয়ের সূত্র ধরে আবারও একবার গুপ্তধনের খোঁজ শুরু হয়, কিন্তু একটা কেল্লায় ঢুকে গুপ্তধনের সন্ধান করা এত সহজ ব্যাপার নয়। যদিও সেই সময় প্রিন্সলেস স্টেটগুলো ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ায় চুক্তিবদ্ধ হলেও কেল্লাগুলো রাজাদের ব্যক্তিগত অধীনেই ছিল, ফলে কোনো কেল্লায় সরকারিভাবে হানা দেওয়া কিন্তু সম্ভব ছিল না। সুযোগটা এলো দেশের জরুরি অবস্থায়। 1971 সালে পাকিস্তান থেকে কেটে বেরিয়ে গেল বাংলাদেশ।
সেই যুদ্ধে ভারতেরও বড় ভূমিকা ছিল, ফলে বিপুল পরিমাণ টাকা খরচ হয়ে যায় ভারতের। পাশাপাশি টানা কয়েক বছর বর্ষাও ভালো হয়নি, চাষাবাদও হয়নি, প্রায় সব দিক থেকেই ভারতের টানাটানির পরিস্থিতি। অর্থের জন্য বেসরকারীকরণের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। এদিকে তখন সরকারের উপর চাপ বাড়াচ্ছে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন। পুরো সাঁড়াশি আক্রমণের মুখে ইন্দিরা গান্ধীর সরকার। এই কঠিন পরিস্থিতি থেকে বেরোতে নয়া কৌশল নিলেন ইন্দিরা গান্ধী। ইনকাম ট্যাক্স, সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মতো এজেন্সিগুলোকে কাজে লাগানো শুরু হলো। সেই সময় রাজস্থানের জয়পুর রাজবাড়ির প্রধান ছিলেন গায়ত্রী দেবী। ইন্দিরা এবং গায়ত্রী দেবীর সম্পর্ক ছিল সেই সময় আদায় কাঁচকলায়, কারণ গায়ত্রী দেবী 3 বার সাধারণ নির্বাচনে দাঁড়ান এবং 3 বারই কংগ্রেস প্রার্থীকে হারিয়েছিলেন। প্রায় 1 বছর হয়ে গেছে দেশে জরুরি অবস্থা চলছে। সেই সময় সেই আরবি বইয়ের সূত্র ধরে ইন্দিরা গান্ধীকে কয়েকজন ঘনিষ্ঠ পরামর্শ দেন যে জয়গড় কেল্লায় হানা দেওয়ার জন্য। গুপ্তধন মিললেও মিলতে পারে। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে এই হানা দেওয়ার পিছনে সঞ্জয় গান্ধীর দাবি ছিল সব থেকে বেশি, কারণ ওই সময় রাজনৈতিক ও প্রশাসনিক সব জায়গাতেই সঞ্জয়ের দাপট ছিল চরমে। 10ই জুন 1976 জরুরি অবস্থা চলাকালীন জয়গড় কেল্লায় ইনকাম ট্যাক্সের টিম পাঠানো হলো। তার আগে গায়ত্রী দেবীকে গ্রেফতার করা হয় বেআইনিভাবে বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে। তবে জয়গড় কেল্লায় যে শুধু আইটি অফিসারদেরই পাঠানো হয়েছিল তা কিন্তু নয়, পাশাপাশি পাঠানো হয়েছিল সেনাবাহিনীও। খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। রাজা মানসিং এর গুপ্তধনের খোঁজে এই আইটি ও সেনা অভিযান জয়গড় কেল্লায়। বেশ কয়েকদিন ধরে চলে তল্লাশি। খবর ছড়িয়ে পড়ে তল্লাশি চলাকালীন স্বয়ং সঞ্জয় গান্ধী একটা চপারে চড়ে জয়গড় কেল্লায় প্রবেশ করেছেন। গুজব ওঠে বিপুল সোনা উদ্ধার হচ্ছে এবং নিয়ে যাওয়া হবে। প্রশ্ন উঠতেই পারে যে আরবি বইয়ের সূত্র ধরলে রাজা মানসিং আম্বের কেল্লায় গুপ্তধন রেখেছিলেন, তাহলে জয়গড় কেল্লায় ইন্দিরা গান্ধী কেন হানা দিতে বলেছিলেন? আসলে 1726 সালে দ্বিতীয় মানসিং জয়গড় কেল্লা নির্মাণ করান। কিংবদন্তি রয়েছে যে এই জয়গড় কেল্লায় একটা সুড়ঙ্গ পথ রয়েছে যা আম্বের কেল্লার সঙ্গে যুক্ত। কাহিনী হলো সবার নজরে জয়গড় কেল্লায় তল্লাশি চললেও বাস্তবে আম্বের কেল্লায় গুপ্তধনের খোঁজ চলছিল। খবর ছড়িয়ে পড়ে। সেই সময় এমনও কিছু কথা ওঠে যে গুপ্তধনের খোঁজে সেনা পুরাতত্ত্ব আধিকারিকরা জয়গড় কেল্লার বিভিন্ন জায়গায় খুঁড়ে প্রায় তাণ্ডব চালায়। ধীরে ধীরে খবর জয়পুর ছাড়িয়ে দিল্লিতেও ছড়াতে থাকে। যদিও সংবাদপত্রের মুখ বন্ধ থাকায় এই সংক্রান্ত কোনো খবরই কিন্তু প্রকাশ করা হয়নি। কোনো না কোনো সূত্র ধরে খবর ছড়িয়ে পড়ে এবার পাকিস্তানেও। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। 11ই আগস্ট 1976 সালে জুলফিকার আলী ভুট্টো ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লেখেন। তল্লাশি শুরু হওয়ার প্রায় 2 মাস পর তিনি জানান যে জয়গড় কেল্লায় আপনি গুপ্তধনের খোঁজ চালাচ্ছেন, তা পাওয়া গেলে পাকিস্তানকেও তার হিসেব বুঝিয়ে দিতে হবে। জুলফিকারের দাবি ছিল দেশ ভাগ হওয়ার সময় ওই সম্পত্তি সম্পর্কে কারো কাছে কোনো তথ্য ছিল না, তাই সেই সম্পত্তি পাওয়া গেলে তার মধ্যে পাকিস্তানেরও অধিকার রয়েছে। ভাবুন, জুলফিকারের পাঠানো সেই গোপন চিঠি ফাঁস হয়ে যায়। চিঠির কথা ফাঁস হতে চর্চা আরো জোরালো হয়। জয়গড় কেল্লায় যে খানা তল্লাশি চলছে তাহলে তা সত্যি, গুপ্তধনের সারবত্তা নিশ্চয়ই রয়েছে। যদিও এই চিঠির প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী পাল্টা কোনো উত্তর দেননি জুলফিকার আলী ভুট্টোকে। নভেম্বর 1976 ইন্দিরা গান্ধী নির্দেশ দেন যে গুপ্ত সম্পত্তির খানা তল্লাশি বন্ধ করতে হবে। প্রায় 5 মাস তল্লাশির পর এই সিদ্ধান্ত। এরপর ইন্দিরা গান্ধী জুলফিকারকে একটা চিঠি লেখেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হলো, এখানে যে সম্পত্তি পাওয়া গেছে তাতে পাকিস্তানের কোনো অধিকার নেই, আর সবচেয়ে বড় বিষয় হলো এই তল্লাশিতে কোনো সম্পত্তি মেলেনি, ফলে এই বিষয় নিয়ে বাড়তি কোনো আলোচনার প্রয়োজনই নেই। ইন্দিরা গান্ধী অফিসিয়ালি স্বীকার করেছিলেন যে এই তল্লাশিতে মাত্র 250 কেজির মতো রূপোর জিনিসপত্র মিলেছে। এই সময় আর এক সন্দেহের জন্ম নেয়, কারণ যেদিন ইন্দিরা গান্ধী তল্লাশি বন্ধের নির্দেশ দিয়েছিলেন ঠিক তার আগের দিন দিল্লি জয়পুর যে হাই রোড, সেই হাই রোড
পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা পুরোপুরি চলে গেছিল সেনার দখলে। আচমকা এমনটা কেন করা হয়েছিল তার উত্তর দেয়নি সরকার। সেদিন সেনা ট্রাক ছাড়া আর কিছুই চলাচল করেনি দিল্লি জয়পুর হাই রোডে, আর ট্রাকগুলো আসছিল জয়গড় কেল্লা থেকে দিল্লি অবধি। কাজেই মানুষের বুঝতে আর বাকি রইল না ঠিক কি হচ্ছে এই রাস্তায়। খবর ছড়িয়ে পড়ে 50-60টা সেনা ট্রাকেই বিপুল গুপ্তধন জয়পুর থেকে দিল্লি নিয়ে আসা হয়েছে। এরপর গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে ওই বিপুল ধন সম্পত্তি রাতারাতি দুটো বিমানে করে নাকি সুইজারল্যান্ডে পাঠানো হয়েছে। যদিও এই খবরের সত্যতা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। প্রশ্ন উঠতে থাকে, আরবি বইয়ে উল্লেখিত এত ধন সম্পত্তি তাহলে কোথায় গেল? পরে একটা কাহিনী চালু হয় যে রাজা দ্বিতীয় জয় সিং এই পুরো সম্পত্তি খরচ করেছিলেন জয়পুর শহর তৈরি করার জন্য। বিষয়টা বিশ্বাসযোগ্য হলেও কতগুলো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অমিল। কেন 5 মাস ধরে জয়গড় কেল্লায় তল্লাশি চালানো হয়েছিল? কেন পুরো একটা দিন দিল্লি জয়পুর হাইওয়ে ব্লক করে দেওয়া হয়েছিল? সম্পত্তি যদি পাওয়াই না যায় তাহলে কেন সেনা ট্রাক ঢাকা হয়েছিল, আর সেগুলো ফাঁকা অবস্থায় দিল্লিতে কেন ফেরত পাঠানো হয়েছিল? দিনের পর দিন সেনার পদস্থ আধিকারিকদের কেল্লা চত্বরে কেন আসতেন, এবং স্বয়ং সঞ্জয় গান্ধী কেন চপারে করে কেল্লায় গিয়েছিলেন? না, এই সমস্ত রহস্যমাখা প্রশ্ন আজও কিন্তু অমীমাংসিত। কোথায় গেল সব সম্পত্তি? সত্যি কি মাত্র 250 কেজি রূপই পাওয়া গেছে, নাকি বাকি সব সম্পত্তি গান্ধী পরিবারের পকেটে ঢুকে গেছিল? এত বড় একটা ঘটনা, অথচ মেইন স্ট্রিম মিডিয়া এই দিয়ে কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু আমরা চুপ থাকবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভ এর কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।